Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician and certified in endocrinology. আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা গ্লোবালি খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং যেটা কিনা মহিলাদের ক্ষেত্রে এখনকার দিনে সবথেকে বেশি আমরা দেখতে পাই। আজকে যে টপিকটা আমরা বলবো এখানে সেই টপিকটা হলো ব্রেস্ট ক্যান্সার। এখানে আমরা আলোচনা করব কোন এজে ব্রেস্ট ক্যান্সার আমরা কমনলি দেখতে পাই, কি ফ্যাক্টরস মানে কি রিস্ক ফ্যাক্টরস রয়েছে যেটার কারণে আমাদের ব্রেস্ট ক্যান্সারের রিস্ক অনেকটা বেড়ে যায়, কি সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে এবং মেয়েদের কি করণীয়, এই মানে আর্লি অনসেট অফ প্রেজেন্টেশন কীভাবে মেয়েরা বুঝতে পারবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং ট্রিটমেন্ট সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। প্রথমে জেনে নেওয়া যাক যে ব্রেস্ট ক্যান্সারের এজ গ্রুপটা কোনটা। বলা চলে মোটামুটি 45 থেকে 60 এই এজ গ্রুপে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক অনেকটাই বেশি। তার মানে এই নয় যে ইয়াঙ্গার এজ গ্রুপে এটা দেখতে পাওয়া যায় না। দেখা গেছে যে 15 থেকে এই 30 বছরের মধ্যে এই সময়টাতেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার আমরা দেখতে পাই এবং রিসেন্ট সার্ভেতে দেখা গেছে প্রতি 22 জন মহিলার মধ্যে একজন মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। যদি গ্লোবালি ব্যাপারটা ভাবি তাহলে এখনো পর্যন্ত ইউএসএতে 2024 কমপ্লিট হয়নি, তাতে এখনো পর্যন্ত ব্রেস্ট ক্যান্সারের যে সংখ্যা বা পরিসংখ্যান পাওয়া গেছে সেটা 3,10,720। তার মানে ভেবে দেখুন যে ব্রেস্ট ক্যান্সারটা এখন গ্লোবাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং শুধুমাত্র ইউএসএ 2024-এই শুধু 3,10,720টা কেস পাওয়া গেছে। এবং ন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশন অনুযায়ী জানা গেছে যে মহিলাদের ক্ষেত্রে যত ক্যান্সার ধরা পড়ে তার মধ্যে 30% কিন্তু ব্রেস্ট ক্যান্সার। নাও হোয়াট আর দ্য প্রেজেন্টেশন অফ দ্য ব্রেস্ট ক্যান্সার, মানে একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট আমাদের কাছে কি সিমটমস নিয়ে আসে। যেটা সবথেকে ইম্পর্টেন্ট সিমটম সেটা হলো ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে একটা লাম্প নিয়ে আছে। লাম্প মানে একটা ফোলা মতন জিনিস, একটা শক্ত ফোলা মতন জিনিস নিয়ে আসতে পারে, অথবা ব্রেস্ট পেন নিয়ে আসে, অথবা অনেকে বলে যে আমার যে নিপলটা রয়েছে সেটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, বা অনেকে বলে চামড়ার একটা জায়গা অংশ কীরকম গর্তের মতন ভিতরের দিকে ঢুকে গেছে, এরকমও প্রেজেন্টেশন হয়। আবার এরকমও প্রেজেন্টেশন হয় যে নিপেল দিয়ে অ্যাবনর্মাল ডিসচার্জ হচ্ছে, হয় ব্লাড বেরোচ্ছে, নালে পুজ বেরোচ্ছে, অথবা মিক্সচার কোনো ফ্লুইড বেরোতে থাকছে যেটা অ্যাবনর্মাল দেন মিল্ক। যদিও মিল্ক ডিসচার্জটা সবসময় নর্মাল নাও হতে পারে, তবে মোস্ট অফ দ্য কেসে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে যে ডিসচার্জ থাকে নিপেল ডিসচার্জ সেটা কিন্তু ব্লাডি ডিসচার্জ হয়ে থাকে। তাছাড়া হঠাৎই কোনো কারণে ব্রেস্টটা ঝুলে পড়লো অথবা ব্রেস্টটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, তাছাড়া যদি হঠাৎই কোনো রকমের ইনফেকশন ছাড়াই ব্রেস্ট যদি লাল হতে থাকে কিংবা যদি তার সাথে ব্যথা অনুভূত হয় তাহলে কিন্তু আমরা নিকটবর্তী ডাক্তারের পরামর্শ অবশ্যই নেব, কারণ এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা সিমটমস হতে পারে। এবারে চলে আসি ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরসগুলো কি মানে কি ফ্যাক্টরস রয়েছে যেটা ব্রেস্ট ক্যান্সারের রিস্কটাকে বাড়িয়ে দেয়। তার আগে বলে রাখা ভালো যে মোস্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার যেটা কিন্তু স্পোরেডিক মানে হলো যেটা জেনেটিক্যাল কজ নয়, মানে 95% আমরা স্পোরেডিক বলতে পারি এবং 5 to 10% আমরা জেনেটিক বলতে পারি। এবং এই যে স্পোরেডিক ব্যাপারটা বলছি এবং এইটা যে জিনের মিউটেশনের জন্য হয়ে থাকে সেটা হলো P53 মিউটেশন। অন দ্য আদার হ্যান্ড যেটা জেনেটিক সেটা বেসিক্যালি BRCA1 মিউটেশনের জন্য হয়ে থাকে। নাও হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার। ফার্স্ট হলো বয়স যত বাড়বে মানে যত ওল্ড এজ গ্রুপ হবে মানে 45 to 50-র দিকে যত যাবে তত কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়বে। যত আগে মেনস্ট্রুয়েশন শুরু হবে, আর্লি মেনার্কি বলা হয় এটাকে, আর্লি মেনার্কি এবং লেট মেনোপজ মানে যত আগে মেন্স শুরু হবে এবং যত পরে মেন্স বন্ধ হবে, এইরকম যদি থাকে তাহলে এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার। তাছাড়া ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, সেটা ম্যাটার্নাল সাইটে হতে পারে কিংবা প্যাটার্নাল সাইটে হতে পারে। তো সেখানে যদি কোনো ওভারিয়ান টিউমার বা ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে ফ্যামিলিতে তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক অনেক বেড়ে যায়। তাছাড়া ওবেসিটি একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, অ্যালকোহল একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, স্মোকিং একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। তাছাড়া হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মানে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যদিও লো ডোজ ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি যে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়িয়ে দেয়, তবে হাই ডোজ ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার।
তাছাড়া কি নালিপেরাটি, যদি বাচ্চা না নেওয়া হয় তাহলেও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার। তাছাড়া একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, 30 অথবা 30-এর পরে যদি বাচ্চা নেওয়া হয়ে থাকে, মানে প্রথম বাচ্চা, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক অনেক বেড়ে যায়। নাও হাউ টু ডায়াগনোজ ব্রেস্ট ক্যান্সার। আমাদের কাছে পেশেন্ট যে সিমটমস নিয়ে আছে এগুলো ছাড়াও 3টে পয়েন্ট রয়েছে, যে 3টে পয়েন্টের উপর বেস করে আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাসেস করে থাকি। প্রথমে হলো ক্লিনিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাসেসমেন্ট, মানে পেশেন্টের হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা ব্রেস্ট ক্যান্সারে মোটামুটি একটা ক্লিনিক্যাল স্টেজিং করার চেষ্টা করি। সেকেন্ড পয়েন্ট হলো রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্ট। রেডিওলজির মধ্যে আমরা ইউএসজি বা ম্যামোগ্রাফি এগুলো করে বা এমআরআই এগুলো করে আমরা অ্যাসেস করার চেষ্টা করি যে পেশেন্টের টিউমার হয়েছে এবং সেটা সাইজ কত, কোন লোকেশানে আছে, এইসব। লাস্টলি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হিস্টোপ্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন। তার মধ্যে রয়েছে এফএনএসি রয়েছে, এফএনএনএসি রয়েছে, ট্রুকার্ড বায়োপসি রয়েছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ডায়াগনোস করে থাকি। এই 3টে সেট অফ অ্যাসেসমেন্টকে আমরা বলি ট্রিপল অ্যাসেসমেন্ট। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 40 বছরের নিচে যে পেশেন্টগুলো আছে আমাদের কাছে তাদেরকে আমরা বলি যে ইউএসজি করাতে, আলট্রাসোনোগ্রাফি অফ ব্রেস্ট করাতে, এবং 40 বছর পার হলে যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে তাদেরকে আমরা বলি ম্যামোগ্রাফি করাতে। এখন এমআরআই একটা স্পেশাল ইনভেস্টিগেশন আছে, সেটা কয়েকটা স্পেশাল সিচুয়েশানে আমরা করতে দেব। যেমন কোনো পেশেন্টের যদি ব্রেস্ট ইমপ্ল্যান্ট বসানো থাকে এবং পেশেন্ট যদি কোনো টিউমার নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে এমআরআই করব। 2 নম্বর পয়েন্ট কি, যদি কোনো পেশেন্টের ব্রেস্ট ক্যান্সারের জন্য বা আর্লি স্টেজের ব্রেস্ট ক্যান্সারের জন্য আগে কখনো ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করা হয় এবং পরে যদি আবার টিউমার নিয়ে আসে পেশেন্ট বা রিগ্রোথ হয় বা রিকারেন্স হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরআই করতে পারি। 3 নম্বর পয়েন্ট হলো, যদি কোনো পেশেন্ট আসে, সেটা যেই বয়সই হোক না কেন, যদি কোনো পেশেন্ট আসে তার 3টে ফার্স্ট ডিগ্রি অথবা সেকেন্ড ডিগ্রি রিলেটিভের যদি ব্রেস্ট ক্যান্সার বা ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরআই করব। There is a scoring system called the BRAD scoring system, যার ফুল ফর্ম হলো ব্রেস্ট ইমেজিং রেকর্ডিং অ্যান্ড ডেটা সিস্টেম। এখানে 0 to 6 একটা স্কোরিং সিস্টেম রয়েছে, যে স্কোরিং সিস্টেমের ভ্যালু অনুযায়ী ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কতটা সেটা দেখা হয়ে থাকে। আমি এই জিনিসটাকে একটু সহজভাবে বলছি। যদি 0 থাকে তাহলে ব্রেস্ট ক্যান্সারে কোনো রিস্ক নেই, আর যদি 0.6 থাকে তাহলে 100% ব্রেস্ট ক্যান্সার আছে, কারণ এটা হলো বায়োপসি প্রুভেন ম্যালিগনেন্সি। যদি স্কোর 5 থাকে তাহলে হাইলি সাসপিসিয়াস অফ ম্যালিগনেন্সি, যেখানে রিস্ক অফ ক্যান্সার 95%। যেখানে স্কোরিং সিস্টেম 4 সেটা হলো শুধু সাসপিসিয়াস। 3 হলো প্রবাবলি বিনাইন। 2 নম্বর পয়েন্ট হলো বিনাইন, এবং 1 নম্বর যদি পয়েন্ট থাকে তাহলে সেটা হলো নেগেটিভ। এবারে চলে আসি ব্রেস্ট ক্যান্সারের স্টেজিংয়ে। যদিও এটা ডিটেলস লাগবে না, তবু আমি এটাকে শর্ট একটু আলোচনা করার চেষ্টা করছি। যদি T1 হয় তাহলে 0.1 সেন্টিমিটার টু 2 সেন্টিমিটার। T2 যদি হয় 2 সেন্টিমিটার টু 5 সেন্টিমিটার। যদি T3 হয় 5 সেন্টিমিটারের উপরে হবে। আর যদি T4 হয়, যে কোনো সাইজের টিউমার, যদি স্কিন ইনভলভমেন্ট থাকে অথবা চেস্ট ওয়াল ইনভলভমেন্ট থাকে। চেস্ট ওয়াল ইনভলভমেন্ট থাকা মানে হলো সিরাটাস অ্যান্টেরিয়র এইসব মাসেল বা ল্যাটিসিমাস ডোরসাস এইসব মাসেল ইনভলভমেন্ট থাকা। এবারে চলে আসি ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে। আমরা এখানে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের ডিটেলস নিয়ে আলোচনা করব না, শুধু সুপারফিশিয়ালি কয়েকটা পয়েন্ট জানিয়ে রাখি। ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট দুরকমভাবে হয়ে থাকে, আইদার সার্জিক্যাল ট্রিটমেন্ট অথবা কেমো বা রেডিওথেরাপি। যদি আগে পেশেন্ট আর্লি ক্যান্সার নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমরা আগে সার্জারি করি, যদি প্রয়োজন হয় তারপরে আমরা কেমো বা রে দিয়ে থাকি। যদি দেখা যায় লেট স্টেজে এসেছে বা লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার নিয়ে এসেছে তাহলে সেক্ষেত্রে কেমো বা রেডিওথেরাপি আগে দিই, তারপরে সার্জারি করি, এবং প্রয়োজনে আমরা আবার ওটির পরে কেমো বা রেডিওথেরাপি দিয়ে থাকি। ওটির আগে যদি আমরা কেমো বা রেডিও দিয়ে থাকি তাকে আমরা বলি তাকে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি। যদি আমরা ওটির পরে দিয়ে থাকি তাহলে তাকে বলি অ্যাডজুভেন্ট থেরাপি। যদি ব্রেস্ট ক্যান্সারের টিউমারের অপারেশনের পাশাপাশি যদি একই সাথে কেমো বা রেডিওথেরাপি চলে তাহলে তাকে কনকারেন্ট বলা হয়। যদিও কনকারেন্ট ব্যাপারটা এখানে থাকছে না, শুধুমাত্র আইদার নিউ অ্যাডজুভেন্ট অর অ্যাডজুভেন্ট থেরাপি, এই দুটোর মধ্যে কোনো একটা। যাই হোক, আপাতত ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট এই পর্যন্তই, এটা নিয়ে আর ডিটেলস কিছু বলার নেই। এরপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এখানে বলার থেকে দেখানোটা বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে, এবং এটা ইয়াং জেনারেশনের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে
20 থেকে 30 বছরের মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মানে তারা কি করে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবে, এবং সেলফ ব্রেস্ট কীভাবে এক্সামিনেশন করবে সেটা মুখে বলা খুব ডিফিকাল্ট। সেটা আমি এখানে একটা ডায়াগ্রাম বা পিকচারের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ওই ছবিটা ফলো করেই আলটিমেটলি ব্রেস্ট এক্সামিনেশনটা করতে হবে। এবং এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ বলে রাখি, সেটা হলো আমাদের ব্রেস্ট এক্সামিনেশনের জন্য 3টে ফিঙ্গার দিয়ে একসাথে করা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার। এই 3টে দিয়ে আমরা ব্রেস্ট মানে অ্যাসেসমেন্ট করব, মানে ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করব। এবং যদি কোনো রকমের অ্যাবনর্মালিটি থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।